আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ম্যাথমেটিক্স আয়োজিত এবিবি ক্র্যাশ কোর্সে। আজকের ক্লাস আমাদের ক্রেডিট অপারেশন ইন ম্যানেজমেন্ট। তো চলুন আমরা শুরু করা যায় ম্যাথমেটিক্স সেন্টারের আয়োজিত ক্রেডিট অপারেশন ম্যানেজমেন্টের মডিউল বি, প্রিন্সিপাল অফ সাউন্ড লেন্ডিং এন্ড ক্রেডিট প্রসেস এন্ড ইনভেস্টিগেশন। এই চ্যাপ্টারে আমরা খুব সহজ অনেকগুলো জিনিস শিখবো, যেগুলো অলরেডি আমরা শিখে আসছি ফার্স্ট চ্যাপ্টারে, অথবা পড়াগুলো আসলে পিওরলি খুব সহজ। প্রথম কথা হলো যে আমরা ক্রেডিট অপারেশন অফ ব্যাংক অ্যাক্টিভিটি এবং স্টেজ। আমি একটা ব্যাংক যে ক্রেডিট অপারেশন করে, আমি আরেকটু আমি এটা এটা আমি অফ রাখলাম লেখাটা। দেখেন, একটা ব্যাংক কি করে, একটা ডিপোজিটের কাছ থেকে টাকা নিচ্ছে, সে কি করতেছে, লোন দিচ্ছে মানুষকে। সো লোন দেওয়ার ক্ষেত্রে তার বাইরে সে হয়তো স্যার কোনো ফি বেস কিছু ব্যবসা করে। এই স্লাইডে আমরা শিখবো লোন দেওয়ার ক্ষেত্রে সে কি কি স্টেজ ফলো করে থাকে। প্রথমে হলো লোন অ্যাপ্লিকেশন। সে কি করে, লোন অ্যাপ্লিকেশন নেয় কাস্টমারের কাছ থেকে। এটা ব্যবসা হতে পারে, ইন্ডিভিজুয়াল হতে পারে। ক্রেডিট অ্যাসেস করে, তার রিপেমেন্ট ক্যাপাবিলিটি আছে কিনা অ্যাসেস করে থাকে। লোন অ্যাপ্রুভাল করে থাকে, লোন ডিসবার্সমেন্ট করে থাকে, রিপেমেন্ট মনিটরিং করে থাকে। আমি দেখছি আমার ব্যাংকে একটা হাউস লোন আছে, আমি কোনো মাসে না দিলে 25 তারিখ পেমেন্ট ডেট, সে 23 তারিখ বা 22 তারিখে একটা আমাকে এসএমএস দেয় যে তোমার ডিউ ডেট 25 তারিখ, আবার 26 তারিখ অথবা 27 তারিখে গিয়ে সে আমাকে ফোন করে, কল করে। তো এটা হলো রিপেমেন্ট মনিটরিং। ঠিক আছে। লোন রিকভারি, আমি যদি 26 তারিখ না দিই, আমি যদি ধরেন 1 তারিখও না দিই পরের মাসের, তখন সে রিকভারির জন্য ব্যবস্থা করে, আমাকে ফোন দিবে, আমার গ্যারান্টরকে ফোন দিবে। কাস্টমার সার্ভিস, আমার লোনের জন্য কি হয়, আমার ট্যাক্স ফাইল সাবমিট করার জন্য আমার স্টেটমেন্ট দরকার হয়, তাই না? স্টেটমেন্ট দরকার হয়। সো এইগুলো আমি যদি ফোন দিই, সে আমাকে দিয়ে দেয়। এটা হলো কাস্টমার সার্ভিস। তারপর হলো ক্রেডিট পলিসি, আমার একটা ক্রেডিট পলিসি থাকা লাগবে। এই সবগুলো জিনিস আগের আমি এতক্ষণ যে জিনিসগুলো বলে আসছি, এগুলোকে এক্সিকিউট করার জন্য আমাকে অবশ্যই ক্রেডিট পলিসি থাকা লাগবে। তো সিম্পল পড়া আমি বলছিলাম, আসলে সিম্পল পড়া। রোল অফ ক্রেডিট ম্যানেজমেন্ট, এখানে দুটো জিনিস শিখবো। এখানে ক্রেডিট ম্যানেজমেন্ট শিখবো, আবার ক্রেডিট অ্যাডমিনিস্ট্রেশন শিখবো পরবর্তী স্লাইডে। অ্যাডমিনিস্ট্রেশন। তো ক্রেডিট ম্যানেজমেন্টটা কি আমার? প্রথমত হলো ক্রেডিটটা কি, আমি যে লোন দিচ্ছি ওইটাই ক্রেডিট, তাই না? এটা ম্যানেজ করতে, ম্যানেজ করাটা কেন দরকার, রোলটা কি, গুরুত্বপূর্ণটা কি, ইম্পর্টেন্সটা কি, আমার ক্রেডিট কেন ম্যানেজ করা দরকার হচ্ছে? প্রথম হলো রিস্ক অ্যাসেসমেন্টের জন্য, আমার ডিসিশন মেকিং এর জন্য, আমি তাকে লোন দিব কিনা না দিব। পোর্টফোলিও কোয়ালিটি দেখার জন্য, যে আমার আমি এই পর্যন্ত যত লোন দিছি এগুলা কি অবস্থা, এটা বোঝার জন্য। রেগুলেটরি কমপ্লায়েন্স, এটা আমার কমপ্লায়েন্সের ভিতরে পড়ে, আমার ক্রেডিট ম্যানেজমেন্ট করা লাগবে। প্রফিটেবিলিটি এনশিওর করার জন্য, আমি লোন দিতেই থাকলাম, অনেক ব্যাংক তাই করছে, তাই না? লোন দিচ্ছে কিন্তু প্রফিট হচ্ছে কিনা, রিপেমেন্ট হচ্ছে কিনা দেখে না। তো ক্রেডিট ম্যানেজমেন্টের মাধ্যমে কিন্তু আমি এই সব কাজ করে থাকি, রিপেমেন্ট গুলো এনশিওর করে থাকি। রিলেশনশিপ ম্যানেজমেন্টের জন্য, আমি কাস্টমারের সাথে আমার ব্যাংকের যদি ভালো রিলেশন না থাকে, তখন কোনো লোনে রিপে হয় না। সো রিলেশনশিপ মেনটেন করার জন্য আমার দরকার। ডিফল্ট মিটিগেশনের জন্য দরকার, ডিফল্ট মিটিগেশনের জন্য দরকার। সো এই জিনিসগুলোর মাধ্যমে, এই জিনিসগুলোর মাধ্যমে আমরা কি করি, এই ক্রেডিট ম্যানেজমেন্ট, এই ইম্পর্টেন্স গুলা, এই জিনিসগুলোর কারণেই ক্রেডিট ম্যানেজমেন্ট খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। লোন অ্যাপ্লিকেশনের প্রসেস খুবই সিম্পল। আমি অ্যাপ্লিকেশন নিব, তার প্রাইমারি রিভিউ করব, ক্রেডিট রিস্ক অ্যাসেসমেন্ট করব, কোলাটারাল ইভালুয়েশন করব, লোন স্ট্রাকচারিং করব, ক্রেডিট কমিটি অ্যাপ্রুভাল নিব, তারপর ডকুমেন্টেশন এন্ড ডিসবার্সমেন্ট করব। তার কাছে সব ডকুমেন্ট রাখবো, তারপর ডিসবার্সমেন্টে যাব। খুব সিম্পল একটা প্রসেস, না বোঝার কোনো কারণ নেই, আমি ডিটেলে গেলাম না, যেহেতু খুব সহজ একটা পড়া। গুড বোরোরের ইফেক্টিভ অথবা গুড ক্রেডিট প্রপোজালের ক্যারেক্টারিস্টিক্স গুলা কি কি, ফিচার গুলা কি কি, ক্যারেক্টারিস্টিক্স গুলা কি কি, এটা সিমিলার টু গুড বোরোরের মতোই। আমার কম্প্রেহেন্সিভ ইনফরমেশন, আমি তার সব ইনফরমেশন নিব, ক্লিয়ার লোন পারপাসটা নিব। হুম। তারপর হলো রিস্ক অ্যাসেসমেন্ট, এটা একটা আমার ক্যারেক্টারিস্টিক্স এর ভিতরে পড়ে গুড প্রপোজালের। ফাইন্যান্সিয়াল, আমি আমি তো প্রপোজাল প্লেস করি, তাই না? এটা ব্রাঞ্চ থেকে আসতে পারে, এই ক্রেডিট প্রপোজাল ব্রাঞ্চ থেকে আসতে পারে, অথবা হেড অফিসও আসতে পারে। তো এই যে ক্রেডিট প্রপোজাল গুলো আসতেছে আমার কাছে, আমি ভালো ক্রেডিট প্রপোজাল তখনই বলবো যখন তার কি থাকবে, সব ইনফরমেশন থাকবে, তার ক্লিয়ার লোন পারপাস থাকবে, কাস্টমারের রিস্ক অ্যাসেসমেন্ট আমি অলরেডি যদি করে থাকি, ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস যদি থাকে সুন্দর করে, আমার রিস্ক মিটিগেশন স্ট্র্যাটেজি যদি থাকে, লোন স্ট্রাকচারিং যদি থাকে, সে কতদিনের জন্য ইন্টারেস্ট রেট কত হবে, লোন স্ট্রাকচারিং মূল কথা হলো তার টার্ম কি, রেট কি, শিডিউল কি হবে, কয় বছরে পে করবে, এক্সিকিউটিভ সামারি থাকবে এবং পলিসি কমপ্লায়েন্স থাকবে। সো এগুলো রিপিটেড পড়া, আমি ডিটেলে গেলাম না। আমি ক্রেডিট ম্যানেজমেন্ট পড়ছি, এখন ক্রেডিট অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টের ফাংশন গুলো পড়বো। আমরা একটু আগে ক্রেডিট ম্যানেজমেন্ট পড়ছিলাম, যে ক্রেডিট ম্যানেজমেন্টের রুল গুলা কি কি, এবং এখন শিখবো আমি ফাংশন গুলা, কার ফাংশন, ক্রেডিট অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট ফাংশন। এখন একটা জিনিস দেখেন, অ্যাডমিনিস্ট্রেশন মানে কি, ডকুমেন্টেশন। ঠিক আছে, ডকুমেন্টেশন, অ্যাডমিনিস্ট্রেশন মানে হলো ডকুমেন্টেশন।
অ্যাডমিনিস্ট্রেশন মানে ডকুমেন্টেশন বা ভিতরে যে আমার ইনসাইডে যেগুলো হয় আমার রিলেশনশিপ ম্যানেজার কি থাকে, সামনে ফ্রন্টে থাকে, সে কাস্টমার নিয়ে আসে, তার প্রপোজাল রেডি করে, তারপর সিআরএম ডিপার্টমেন্ট, ক্রেডিট অ্যানালাইসিস ডিপার্টমেন্ট, সে কি করে, তার সিএবি চেক করে, তারপর তার রিপেমেন্ট ক্যাপাবিলিটি আছে কিনা দেখে, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট গুলো অ্যানালাইসিস করে। আর একবারে ভিতরে মানে একবারে ব্যাক ইন্ডে ব্যাক অফিস, আমি আরেকটা শব্দ লিখি ব্যাক অফিস। ব্যাক অফিসের কাজটা হলো ক্রেডিট অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট করে। সে কি করে, লোন ডকুমেন্টেশন গুলো রেডি করে, কোলাটারাল ম্যানেজমেন্ট করে থাকে, লোন ডিসবার্সমেন্ট করে থাকে, লোন মনিটরিং করে থাকে, লোন রিকভারির কাজটা করে থাকে, রিস্ক ম্যানেজমেন্ট করে থাকে, কমপ্লায়েন্সের কাজ করে, বাংলাদেশ ব্যাংকে রিপোর্ট করে, বাংলাদেশ ব্যাংকে সে রিপোর্ট করে, তারপর হলো কাস্টমার সার্ভিস দিয়ে থাকে। এগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ, ব্যাক অফিসের কাজ। এক কথা হলো ব্যাক অফিসের কাজ, একেবারে পিওরলি ব্যাক অফিসের কাজ। রিকভারি ইউনিট কি কাজ করে থাকে, লোন রিকভারিতে কাজ করে থাকে, ডিফল্ট ম্যানেজমেন্ট করে থাকে। কেউ যদি এনপিএল হয়ে যায়, এনপিএল হইলে তার নামে মামলা করো, ঠিক আছে, তার নামে মামলা করো, আমি বাংলায় লিখলাম মামলা করো, মামলা করে, মামলা করার পরেই শেষ না, কোলাটারাল ডিসপোজাল করা দরকার হয়। আদালত যদি রায় দেয় যে হ্যাঁ তুমি এটা সেল করে দাও, তার কোলাটারাল সেল করার রাইট তুমি, আদালত যদি রায় দেয় তখন এগুলো ডিসপোজ করার জন্য অকশন অকশন করে, অকশন, ঠিক আছে, অকশনে সেল করে, যদি নর্মালি সেল না হয়। লিগেল প্রসিডিওর, লিগেল অ্যাকশন গুলো নিয়ে থাকে সে। লোন রিস্ট্রাকচারিং করে থাকে। আমরা রিস্ট্রাকচারিং সার্কুলার পড়ছি না, 2% ডাউন পেমেন্ট দিয়ে রিস্ট্রাকচার করা যাবে, ফালতু একটা সার্কুলার ছিল। পিউরলি একটা মানে আসলে মানে পিউরলি কিছু ব্যাংকিং ইন্ডাস্ট্রিকে নষ্ট করে দিয়ে গেছে এই সার্কুলার গুলা। একবারে এগুলো হলো হিরো প্লাজার দেশ, মানে যেমন ইচ্ছা তেমন চালানোর মতো আর কি। এগুলো একবারই হয় নাই, যে রিস্ট্রাকচারিং সার্কুলার হয়েছে, তারপর এই যে এই এগুলো হয় নাই আসলে কর্মীর জন্য। আমার মনে আছে, ধরেন আমি স্পেসিফিক করে বলি যে এই ফাইন্যান্স মিনিস্ট্রি মানে আওয়ামী লীগ গভর্নমেন্টের লাস্ট ফাইন্যান্স মিনিস্ট্রির আগের যে ফাইন্যান্স মিনিস্ট্রি ছিল, সে চেয়ারে বসছিল যে এনপিএল 1 টাকাও বাড়বে না। তো সে মনে করছিল কি আমি কতগুলো রিস্ট্রাকচার সার্কুলার দিব, সার্কুলার দিয়ে খারাপ লোন গুলাকে রেগুলার করে ফেলবো, তাহলে এনপিএল 1 টাকাও বাড়বে না। বাট সে এটা চিন্তা করে নাই, আমি তো মানুষের চোরকে আমি আরো চুরি করা শিখাচ্ছি। তারপরে এখন আমাদের এনপিএল এর পরিমাণ 2.1 লাখ কোটি টাকা, কোটি টাকা। ক্যান ইউ ইমাজিন যে একটা ইন্ডাস্ট্রিতে আমার লোনে আছে, টোটাল লোন হলো 11 কোটি, 11 লাখ কোটি টাকা, সেই জায়গায় আমার 2 লাখ কোটি টাকা হলো আমার এনপিএল, প্রায় হলো আমার কত, 20%-এর মতো বা 18% এনপিএল। হ্যাঁ, যদিও আমি অফিসিয়ালি বলতেছি 14%, বাট অ্যাকচুয়ালি হিসাব করলে এটা 18, 18 না, অনেকে বলে 40% এনপিএল ইন্ডাস্ট্রিতে, পুরো ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে। সো আল্লাহ সঠিক পথে আসুক, আমাদের ইকোনমি আবার ঘুরে দাঁড়াক। এটার সাথে আমাদের পার্সোনাল বেনিফিটের রিলেশন আছে। তো অ্যাসেট ম্যানেজমেন্ট, আমার অ্যাসেট ম্যানেজমেন্ট করে থাকি, রিপোর্টিং করে থাকি। কে করে, রিকভারি ইউনিট করে থাকে। এখানে একটা ডিপেন্ডেন্সি আছে, রিপোর্টিংটা তো আমি দেখছি ক্রেডিট অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট করে, আবার রিকভারি ইউনিটও করে, তাই না? তো কিন্তু দুজনেরই দরকার হয়। রিকভারি ইউনিট হলো এনপিএল একবারে খারাপ লোন গুলো রিপোর্ট করে থাকে, ক্রেডিট অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট হয়তো অন্য লোন ক্যাটাগরি গুলো রিপোর্ট করে থাকে। তো এখানে যদিও সেম রুল প্লে করতেছে, সেম ফাংশন প্লে করতেছে, বাট হয়তো ওইখানে ভিতরে কিছু ডিফারেন্স আছে, ভিতরে কিছু ডিফারেন্স আছে। সাউন্ড লেন্ডিং এটা আমরা অলরেডি পড়ে আসছিলাম, গুড বোরোয়ারের কথা পড়ছিলাম, যে গুড বোরোয়ারের যে আমি কি কি দেখলে বুঝবো সেই গুড বোরোয়ার, অথবা যে আমার গুড প্রপোজাল, হ্যাঁ, গুড গুড লোন প্রপোজাল আমি কি কি দেখলে বুঝবো, ওইখানে আমি সাউন্ড লেন্ডিং এর কথা পড়ে আসছি। এখানে ক্রেডিট অর্ডিনেন্স থাকে, প্রিন্সিপাল অফ সাউন্ড লেন্ডিং, প্রিন্সিপাল অফ সাউন্ড লেন্ডিং ওইটাকে আমি বলবো যে ওই ওই এই প্রিন্সিপাল, নিচের প্রিন্সিপাল গুলো ফলো করলেই সাউন্ড লেন্ডিং সম্ভব। কি প্রিন্সিপাল, একটা হলো ক্রেডিট অর্ডিনেন্স, তার ক্রেডিট অর্ডিনেন্স দেখবো, এটা একটা প্রিন্সিপাল। পারপাস দেখবো, কোলাটেরাল দেখবো, রিস্ক অ্যানালাইসিস করবো, ডাইভার্সিফিকেশন করবো, রেগুলেটরি কমপ্লায়েন্স করবো। এই দুইটা রেডমার্ক করে রাখছি কারণ এখানে এটা দুইটা, এই দুইটা সাউন্ড লেন্ডিং এর ক্ষেত্রে এই দুইটা প্রিন্সিপাল হলো প্রিন্সিপালে আসছে, সাউন্ড লেন্ডিং এর প্রিন্সিপালে আসছে, বাট ওই গুড বোর্ডের সিলেকশনে বা অন্যগুলোতে আসে নাই। ডাইভার্সিফাই করবো, আমি কোনো সেক্টরে বেশি লোন দিব না, কোনো রিজনে বেশি লোন দিব না, রেগুলেটরি কমপ্লায়েন্স করবো। বাংলাদেশ ব্যাংক যেভাবে বলছে, বাংলাদেশ ব্যাংক যেভাবে বলছে ওইভাবে আমি লোন দিব। তো এটা আমরা অলরেডি পড়ে আসছি, গুড বোরোয়ার সিলেক্টিং এ গুড বোরোয়ার, কিভাবে আমি গুড বোরোয়ার সিলেক্ট করবো, কি কি দেখবো, গুড ক্রেডিট হিস্ট্রি দেখবো, তার সিএবি দেখবো, স্টেবল ইনকাম দেখবো, লো ডেট টু ইনকাম রেশিও দেখবো, ট্রান্সপারেন্ট ফাইন্যান্সিয়াল দেখবো, ব্যালেন্স। সো এই জিনিসগুলো দেখে আমি গুড বোরোয়ার সিলেক্ট করবো, ঠিক আছে। এসেনশিয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, এটা খুব মজার একটা পড়া, যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের মূল স্টেটমেন্ট গুলো, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আসলে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আমি কোন কোন জিনিসগুলোকে নিয়ে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বলবো, কোন কোন স্টেটমেন্ট গুলোকে নিয়ে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট গঠিত হয়।
এক হলো ব্যালেন্স শিট এটা একটা কম্পোনেন্ট, ইনকাম স্টেটমেন্ট, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, স্টেটমেন্ট অফ ওনার সিকিউরিটি, নোটস টু ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। এই পাঁচটা জিনিস মিলে, এই পাঁচটা জিনিস একত্রিত করলে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট হয়। নোটস তো ফাইন্যান্সিয়াল আচ্ছা, নোটস এবং নোটস এন্ড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। আচ্ছা, এই কোন কোন জায়গায় এটাকে বাদ দিছে, কোন কোন জায়গায় বাদ দিছে, কোন কোন জায়গায় বলছে নোটস অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টও আমার ইন্টিগ্রাল পার্ট অফ। আচ্ছা, আমি এটা বাদ দিতে পারি, কোন কোন জায়গায় বাদ দিছি, কোন কোন জায়গায় আবার ইনক্লুড করছে, ঠিক আছে। তো আমি এই চারটাকেও বলতে পারি, এই চারটা মিলে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, অথবা এটা বাদ দিয়ে বলতে পারি, অথবা এটাকে আমি নিয়েও বলতে পারি। তো এই ছিল আমাদের এই স্লাইডের আলোচনা, টেকনিক ফর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস। এটা আমরা একটু রিগুলারলি পড়বো, এটা আমাকে রিগুলারলি পড়াই লাগবে, না পড়লে হবে না। আমি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কিভাবে আমি অ্যানালাইসিস করবো, আপনারা যারা ক্রিয়েটে কাজ করতেছেন তারা তো রেগুলারই করেন। সো তারপরেও আমরা ক্লাসের খাতিরে আমরা আপনাদের আবার রিপিট করতেছি, বা যারা অন্য ডিপার্টমেন্টে কাজ করেন ওদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস করি রেশিও অ্যানালাইসিসের মাধ্যমে। আমি রেশিও অ্যানালাইসিসের মাধ্যমে দেখার চেষ্টা করি তার অবস্থা কিরকম। তো রেশিও অ্যানালাইসিস নিয়ে ডিটেল আমাদের স্লাইড আছে, পড়াশোনা আছে, আমরা ওইখানে দেখবো, এখানে আর দেখতেছি না। ট্রেন্ড অ্যানালাইসিস দেখি, আর তার সেলস এর গ্রোথ আছে কিনা। ট্রেন্ড অ্যানালাইসিসের একটা এক্সাম্পল হলো সেলস এর গ্রোথ আছে কিনা। সো ট্রেন্ড ট্রেন্ড বোঝার চেষ্টা করি, তার গ্রোথ বোঝার চেষ্টা করি। কমন সাইজ অ্যানালাইসিস করি। আমার কমন সাইজ অ্যানালাইসিস হলো আমার আমার হরিজন্টাল অ্যানালাইসিসের পার্ট, হরিজন্টাল অ্যানালাইসিসের একটা পার্ট। আমি হরিজন্টাল অ্যানালাইসিস এখানে আলাদাভাবে বলতেছি। সো কমন সাইজ অ্যানালাইসিস হলো আমার ইনভেন্টরি রিপ্রেজেন্ট 20% অফ টোটাল অ্যাসেট। আমি টোটাল অ্যাসেট হলো, টোটাল অ্যাসেটের সাথে আমার টোটাল অ্যাসেটের কত পার্সেন্ট হলো ইনভেন্টরি, কত পার্সেন্টেজ দিয়ে ইনভেন্টরি, কত পার্সেন্ট সেলস। তো আমি এই সবকিছু টোটাল অ্যাসেটের সাথে মিলাচ্ছি, টোটাল অ্যাসেটের সাথে সেলস এর যে পার্সেন্টেজ, ইনভেন্টরির পার্সেন্টেজ, হ্যাঁ। তারপর হলো আমার নেট নেট অপারেটিং প্রফিটের পার্সেন্টেজ টোটাল অ্যাসেটের সাথে, হ্যাঁ, টোটাল অ্যাসেটের সাথে। তো আমি কমন সাইজ অ্যানালাইসিস করতেছি, সবকিছু টোটাল অ্যাসেটের সাথে আমি কম্পেয়ার করতেছি, এটাকে কমন সাইজ অ্যানালাইসিস বলতেছি। আর হরিজন্টাল অ্যানালাইসিস হলো আমি এখানে দেখাচ্ছি। ধরেন আমি এবিসি একটা কোম্পানি, তার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে 2022 সালের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, 2023 সালের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, 2024 সালের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। হরিজন্টাল অ্যানালাইসিস বলতেছে যে আমি হরিজন্টাল মানে কি, এভাবে শোয়ানো, তাই না, এই শোয়ানো হরিজন্টালি। তো আমি তাকে হরিজন্টালি অ্যানালাইসিস করতেছি, তার এই বছরের সেলস এর গ্রোথ দেখবো, 2024 সালের সেলস এর গ্রোথ দেখবো। তারপর সেলস এর পরে আমি দেখবো অপারেটিং প্রফিট দেখবো। তো আমি হরিজন্টালি এক বছর থেকে আরেক বছরের যে চেঞ্জটা দেখতেছি ওইটা হলো হরিজন্টাল অ্যানালাইসিস। তাহলে ভার্টিক্যাল অ্যানালাইসিস কোনটা? আমি 2022 সালের এবিসি কোম্পানির, আমি এই 2022 সালের সেলস এর সাথে কম্পেয়ার করব, তার অপারেটিং প্রফিটের কম্পেয়ার করব, তার নেট প্রফিট আফটার ট্যাক্স এর কম্পেয়ার করব। আমি এই হরিজন্টাল 2022 সালেরই একটা কম্পোনেন্টের সাথে আরেকটা কম্পোনেন্ট কম্পেয়ার করতেছি, ওইটা হলো হরিজন্টাল ভার্টিক্যাল অ্যানালাইসিস। ভার্টিক্যাল আমরা জানি, ভার্টিক্যাল হলো এরকম, ভার্টিক্যাল মানে হলো খাড়াখাড়ি, ঠিক আছে। তো আমরা খাড়াখাড়ি অ্যানালাইসিস করতেছি। 2 পয়েন্ট বলতেছি যে আমার নেট রেট, সরি, রিটার্ন অন ইকুইটি। 2 পয়েন্টের মূল কথা হলো রিটার্ন অন ইকুইটিতে আমি 3 ভাগে ভাগ করতে পারি। রিটার্ন অন ইকুইটি, নেট প্রফিট মার্জিন, টোটাল অ্যাসেট টার্নওভার, ইকুইটি মাল্টিপ্লায়ার, এই তিনটা মিলে হলো রিটার্ন অন ইকুইটি। আমি যদি আমি যদি এখানে যাই, রিটার্ন অন ইকুইটি হলো নেট ইনকাম ডিভাইডেড বাই টোটাল ইকুইটি, ঠিক আছে। তো এই নেট ইনকাম ডিভাইড বাই টোটাল ইকুইটির আমি আবার এইভাবে ভাগ করতে পারি, নেট প্রফিট মার্জিন মানে হলো নেট ইনকাম ডিভাইড বাই সেলস, অ্যাসেট টার্নওভার হলো সেলস ডিভাইডেড বাই টোটাল অ্যাসেট, হ্যাঁ। ইকুইটি মাল্টিপ্লায়ার হলো আমার নিচে ইকুইটি, উপরে অ্যাসেট, টোটাল অ্যাসেট ডিভাইড বাই ইকুইটি। আচ্ছা, এই জিনিসটা আমি একটু আলাদাভাবেই করি, হ্যাঁ, এখানে লিখছি
আচ্ছা আমি আবার লিখতেছি, একটু একটু মনোযোগ দিয়ে দেখেন, আমি তাহলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন আর কি, ঠিক আছে। তো আমার নেট প্রফিটের মূল কথা হলো নেট ইনকাম ডিভাইডেড বাই সেলস। অ্যাসেট টার্নওভারের মূল কথা হলো সেলস ডিভাইডেড বাই অ্যাসেট। ইকুইটি মাল্টিপ্লায়ার হলো এখানে ইকুইটি, এখানে হলো অ্যাসেট। তো এখানে দেখেন আমি সেলসে সেলসে কাটি, সেলসে সেলসে কাটি, অ্যাসেটে অ্যাসেটে যদি কাটি, তাহলে থাকতেছে কি সমান সমান নেট ইনকাম ডিভাইডেড বাই ইকুইটি। নেট ইনকাম ইকুইটি মানে হলো রিটার্ন অন ইকুইটি, ঠিক আছে। তো এই যে আমি রিটার্ন অন ইকুইটির আমি এই তিন ভাগে ভাগ করতে পারি, নেট প্রফিট মার্জিন, অ্যাসেট টার্নওভার, ইকুইটি মাল্টিপ্লায়ার, এই তিন ভাগে ভাগ করতে পারি। কারো কোনো কনফিউশন? ডু পয়েন্ট বলতেছে, ডু পয়েন্টের মূল কথা ওইটা না। ডু পয়েন্ট আমি এত কিছু বলতেছি ডু পয়েন্ট বোঝানোর জন্য। ডু পয়েন্টের মূল কথা হইলো আমার রিটার্ন অন ইকুইটিতে এই তিনটা কম্পোনেন্টের কোন কম্পোনেন্টের কন্ট্রিবিউশন বেশি ওইটা বোঝা যায়। আমি আবারও বলতেছি, ডু পয়েন্ট অ্যানালাইসিস বলতেছে আমার রিটার্ন অন ইকুইটিতে ওই তিনটা কম্পোনেন্টের কার কন্ট্রিবিউশন বেশি ওইটা অ্যানালাইসিস করি আমি ডু পয়েন্ট অ্যানালাইসিসের মাধ্যমে। সো ক্যাশ ফ্লো অ্যানালাইসিস, ক্যাশ ফ্লো আমি ক্যাশ ফ্লো অ্যানালাইসিসের মাধ্যমে কি করতে পারি, যে আমার টেকনিক্যাল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস করতে পারি। পজিটিভ নেট ক্যাশ ফ্লো তো অবশ্যই থাকা লাগবে, তার সাথে সাথে আমি যে তাকে লোনটা দিচ্ছি তার রিপেমেন্ট ক্যাশ ফ্লো দিয়ে কভার করে কিনা ওইটা অ্যানালাইসিস করব। ক্যাটাগরি অফ রেশিও ফর বরোয়ার, এই রেশিওগুলো আমরা আজকে থিওরিটিক্যালি শিখবো, আগামী ক্লাসে সরি ম্যাথের ক্লাসে আমরা ম্যাথ করব। সো লিকুইডিটি লিকুইডিটি রেশিওতে আমি কি দেখবো, আমার কারেন্ট রেশিও, লিকুইডিটি রেশিও দুইটা পার্ট, একটা কারেন্ট রেশিও একটা কুইক রেশিও। আমরা এগুলো এগুলো খুব বেসিক ফান্ডামেন্টাল জিনিস, আমরা সবাই জানি। এখন আপনার কাছে রিভিশন মনে হবে, নতুন কিছু মনে হবে না। কারেন্ট রেশিওর ফর্মুলা আমরা সবাই জানি যে কারেন্ট অ্যাসেট ডিভাইড বাই কারেন্ট লায়াবিলিটি। কুইক রেশিওর ফর্মুলা সবাই জানি, কারেন্ট অ্যাসেট থেকে আমি ইনভেন্টরি বাদ দিব, কারেন্ট লায়াবিলিটি দিয়ে গুণ দিব। আপনি শুধু ফর্মুলা গুলো মাথায় রাখেন, পরে আমরা ম্যাথ করবো, সমস্যা নেই। সলভেন্সি রেশিওর ভিতরে দুইটা রেশিও আছে, ডেট টু ইকুইটি রেশিও, ডেট ডেট রেশিও, শুধু ডেট রেশিও, ঠিক আছে। তো ডেট টু ইকুইটি রেশিও টোটাল ডেট ডিভাইড বাই টোটাল ইকুইটি, আর ডেট রেশিও হলো টোটাল ডেট ডিভাইড বাই টোটাল অ্যাসেট। প্রফিটেবিলিটি রেশিও দুই ভাগে ভাগ করা যায়, আমার রিটার্ন অন অ্যাসেট, রিটার্ন অন ইকুইটি। রিটার্ন অন অ্যাসেটের ফর্মুলা হলো নেট ইনকাম ডিভাইড বাই এভারেজ টোটাল অ্যাসেট। রিটার্ন অন ইকুইটির ফর্মুলা হলো নেট ইনকাম ডিভাইড বাই এভারেজ শেয়ার হোল্ডার ইকুইটি। সো এটা আমরা একটু আগে দেখে আসছি, এটা না বোঝার কারণ নেই। এখানে একটা কমন টেকনিক দেখেন, আমার ডেট টু ইকুইটি রেশিও ডেট উপরে ছিল, এই যে ডেটটা উপরে ছিল, আমার ডেট রেশিওতে আমার ডেট উপরে ছিল। তো প্রথমে যেটা থাকে, এই যে প্রথম ফার্স্ট যেটা থাকে এটা এটা উপরে থাকতেছে, তাই না। রিটার্ন অন অ্যাসেটে আবার আমার কি নেট ইনকাম, রিটার্ন মানে তো ইনকাম, তাই না, রিটার্ন মানে ইনকাম, সো নেট ইনকাম উপরে, আমার অ্যাসেট নিচে। রিটার্ন মানে তো ইনকাম, তাই না, নেট ইনকাম উপরে, এভারেজ শেয়ার হোল্ডার ইকুইটি নিচে। তো এই দুইটা সলভেন্সি রেশিও এবং প্রফিটেবিলিটি রেশিওতে ফার্স্ট ওয়ার্ড উপরে থাকে, ঠিক আছে। এই সলভেন্সি এবং প্রফিটেবিলিটি রেশিওতে ফার্স্ট শব্দটা উপরে থাকে, এটা মনে রাখেন, এটা কাজে লাগবে, এটা মনে রাখেন, এটা কাজে লাগবে। ইফিসিয়েন্সি রেশিওতে, ইফিসিয়েন্সি এবং কাভারেজ রেশিওতে আমার ইফিসিয়েন্সি রেশিওতে দুইটা, অ্যাসেট টার্নওভার রেশিও, ইনভেন্টরি টার্নওভার রেশিও। ইফিসিয়েন্সিতে দেখেন অ্যাসেট টার্নওভার, অ্যাসেট নিচে যাচ্ছে, টোটাল অ্যাসেট নিচে যাচ্ছে। ইফিসিয়েন্সি রেশিওতে প্রথম শব্দটা অ্যাসেটটা নিচে যাচ্ছে, নেট সেলস উপরে যাচ্ছে, ইনভেন্টরি টার্নওভার, ইনভেন্টরি নিচে যাচ্ছে, এভারেজ ইনভেন্টরি। সো এভাবে মনে রাখতে পারে, ঠিক আছে। আমি আবারও রিপিট করতেছি, সলভেন্সি এবং প্রফিটেবিলিটি রেশিওতে আমার প্রথম শব্দটা উপরে থাকে, রিটার্ন উপরে আছে, রিটার্ন উপরে আছে। আর ইফিসিয়েন্সি রেশিওতে প্রথম শব্দটা নিচে চলে যাচ্ছে। কাভারেজ রেশিওতে ইন্টারেস্ট কাভারেজ রেশিও, ডেট কাভারেজ রেশিও। তো আমার ইন্টারেস্ট কাভারেজ রেশিওতে আমার ফর্মুলা কি, আমার ইন্টারেস্ট এক্সপেন্সটা নিচে, সো এটাও সেম, আমি কাভারেজ রেশিওতে বলতে পারি যে প্রথম শব্দটা নিচে চলে যাচ্ছে। আর ডেট কাভারেজ রেশিওতে আমার কি, আমার টোটাল ডেটটা নিচে চলে যাচ্ছে। তো মিল আছে, কিন্তু মিল আছে, ঠিক আছে। আর এগুলো কোনটা দিয়ে কি বোঝায় এগুলো আমরা পরে আসতেছি, ম্যাথ ক্লাস আলোচনা করবো, তাও একটু আলোচনা করি, হ্যাঁ।
লিকুইডিটি রেশিও দিয়ে আমি আসলে লিকুইড কিনা, আমার কারেন্ট লায়াবিলিটি নিচে মানে হইলো কি, কারেন্ট অ্যাসেট ডিভাইড বাই কারেন্ট লায়াবিলিটি, মিনিংটা হইলো আমার কারেন্ট লায়াবিলিটি মিট আপ করার জন্য কারেন্ট অ্যাসেট এনাফ আছে কিনা। কুইক রেশিওতে দেখতেছি আমার কারেন্ট লায়াবিলিটি মিট আপ করার জন্য আমার কুইক অ্যাসেট আছে কিনা, কুইক অ্যাসেট আছে কিনা। সলভেন্সিতে দেখতেছি ডেট টু ইকুইটি দেখতেছি আমি ডেট কত পার্সেন্ট আছে আমার ইকুইটির এগেনস্টে। ঠিক আছে, আমার ডেট যদি হয় 50 টাকা, ইকুইটি যদি হয় 100 টাকা, তাহলে আমার কি, আমার 50%, 50% আমার ডেট বাড়ে, তাই না। ডেট টু রেশিওতে আমি আমার টোটাল অ্যাসেটের এগেনস্টে কত টাকা ডেট আছে এটা দেখতেছি। এখানে আমি দেখছি টোটাল ডেট আছে, আমার টোটাল ইকুইটির এগেনস্টে কত টাকা আছে, এখানে অ্যাসেটের এগেনস্টে কত টাকা আছে। প্রফিটেবিলিটিতে রেশিওতে আমি কি দেখতেছি, নেট ইনকাম দেখতেছি অ্যাভারেজ টোটাল অ্যাসেটের সাথে কম্পেয়ার করতেছি। রিটার্ন অন অ্যাসেট, তাই না, আমার আমার অ্যাসেটের এগেনস্টে কত টাকা নেট ইনকাম জেনারেট করতেছি। রিটার্ন অন ইকুইটিতে আমি ইকুইটির এগেনস্টে কত টাকা রিটার্ন জেনারেট করতেছি। ইফিসিয়েন্সি রেশিওতে আমি কি দেখতেছি, অ্যাসেট টার্নওভার দেখতেছি, আমার অ্যাসেট গুলো কত বেশি টার্নওভার হচ্ছে। সেলস মানে তো টার্নওভার, তাই না, সেলস মানে টার্নওভার। আমার অ্যাসেটের ভ্যালুটা আমি বছরে কত বেশি টার্নওভার করতে পারতেছি। ইনভেন্টরি টার্নওভারে আমি ইনভেন্টরি গুলো কত বেশি টার্নওভার হচ্ছে। কাভারেজ রেশিওতে আমার আসলে ডেটটা কভার হয় কিনা, ইন্টারেস্ট এক্সপেন্সটা আমি কভার করতে পারতেছি কিনা, ইন্টারেস্ট বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স দিই। যদি কভার হয় তাহলে লোন দিব, কভার না হলে লোন দিব না। টোটাল ডেট সার্ভিস রেশিওতে আমি কি করতেছি, যে আমার টোটাল ডেটটা আমার ইবিআইটি দিয়ে কভার হচ্ছে কিনা দেখতেছি। লেভারেজে আমি দেখতেছি আমি আমার বার্ডেন কতটুকু, লোন বার্ডেন, আপনি এভাবে মনে রাখতে পারেন, লোন বার্ডেন কত আমার। লেভারেজ রেশিওতে দেখতেছি আমি লোন বার্ডেন কত। ফাইন্যান্সিয়াল লেভারেজ হলো এভারেজ টোটাল অ্যাসেট ডিভাইড বাই এভারেজ ইকুইটি, ইকুইটি মাল্টিপ্লাই হলো টোটাল অ্যাসেট ডিভাইড বাই টোটাল ইকুইটি। আমরা এই চ্যাপ্টার একবারে শেষের পর্যায়ে চলে আসছি, আপনি মনোযোগটা একটু ধরে রাখেন। আমি বুঝতেছি আমরা একটা না অনেক পড়া পড়তেছি। তো নেগেটিভ ইম্প্যাক্ট অফ নন পারফর্মিং লোন বাংলাদেশে এখন আমি বলছিলাম 2.1 লাখ কোটি টাকা। ঠিক আছে, এটা পার্সেন্টেজ হয়তো 14% 15% আসবে। সো 14-15% আসবে পুরো টোটাল লোন পোর্টফোলিওর। সো যেটা অ্যালার্মিং, বাংলাদেশের জন্য অ্যালার্মিং। তো এটা নেগেটিভ ইম্প্যাক্টটা কি, আমার ফাইন্যান্সিয়াল ইনস্টেবিলিটি দেখা দেয়, অলরেডি দেখা দিচ্ছে, তাই না। আমরা চেক অনেক ব্যাংক চেক অনার করতে পারতেছে না। প্রফিটেবিলিটি রিডাকশন, আমার ওই ব্যাংকগুলোর প্রফিটেবিলিটি কিন্তু অলরেডি কমে গেছে। ক্রেডিট ক্রাঞ্চ, নতুন করে কিন্তু লোন পাচ্ছে না মানুষ। আমার আগের লোন গুলো মানুষ, ব্যাংকগুলো লোন দেয় থেকে ডিপোজিট থেকে দেয়, আর লোনের রিপেমেন্ট থেকে দেয়। লোন রিপেমেন্ট যেহেতু হচ্ছে না, সব এনপিএল হয়ে যাচ্ছে, সো ক্রেডিট ক্রাঞ্চ হচ্ছে, ক্রেডিট দিতে পারতেছে না। ব্রডার কনসিকুয়েন্স, আমরা এই দুইটা পড়ছিলাম শর্টার, এবার আমি ব্রডার কনসিকুয়েন্সে বলতেছি। ইকোনমি ইম্প্যাক্ট আছে, গ্রোথ কমে যায়, জব অপরচুনিটি কমে যায়। আমার যদি নতুন করে লোন না দেয়, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন কমে যায়, ইকোনমিক গ্রোথ কমে যায়, জব অপরচুনিটি কমে যায়। ইন্টারেস্ট রেট, আমার ইন্টারেস্ট রেট বেড়ে যায়, মার্কেটে ইন্টারেস্ট রেট বেড়ে যায়, অলরেডি হয়েছে, তাই না, ইন্টারেস্ট রেট কিন্তু অলরেডি 12% চলে গেছে। রেপুটেশন রিস্ক, ট্রাস্ট কমে যায় মানুষের। লিগেল প্রসেস অফ এনপিএল রিকভারি, আমরা এনপিএল রিকভারির জন্য লিগেল প্রসেস গুলো ফলো করে থাকি। আমি লসুট, মামলা করতে পারি, জাজমেন্ট, আমি আমি ইয়া পাবো, রায় পাবো, আদালতের রায় পাবো। আমি মামলা করব, রায় পাবো, এক্সিকিউশন করব, রায় কি আসলো, তুমি কোলাটারাল গুলো সেল করে দাও, সেল কোলাটারাল। আমি আমি কি করব, কোলাটারাল সেল করব, কোলাটারাল সিজ করব, ওয়াইজ গার্নিশমেন্ট করব, তার সেভিংস অ্যাকাউন্ট যদি থাকে তার অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে নিব। নন লিগেল প্রসেস অফ এনপিএল রিকভারি, আমি একটু আগে লিগেল প্রসেস দেখছিলাম, তাই না, লিগেল প্রসেস দেখছিলাম। লিগেল প্রসেস অফ এনপিএল রিকভারি, লিগেল প্রসেসে আমি কি করতেছি, মামলা করতেছি, আমি মামলায় রায় নিচ্ছি, আমি রায়টা এক্সিকিউট করতেছি। নন লিগেল প্রসেস গুলো কি কি, আমি নেগোশিয়েট করবো, তাকে তাকে বসবো, তার সাথে বুঝাবো, ভাই তুমি টাকাটা দাও, না হয়তো মানে আমি মামলা করবো। সেটেলমেন্টে যাব, আমি তাকে বললাম তোমাকে আমি ইন্টারেস্ট ছয়বার দিয়ে দিই, ইন্টারেস্ট লাগবে না, তুমি মূল টাকাটা ফেরত দাও। প্রাইমারি এন্ড সেকেন্ডারি কোলাটারাল, এটা একটা ডিফারেন্ট পড়াশোনা, খুব সহজ একটা পড়া। প্রাইমারি কোলাটারাল, আমি যদি ল্যান্ড, আমি যদি ফ্ল্যাট কিনি, আমি সহজ করে বোঝাচ্ছি। ফ্ল্যাট যদি আমি কিনি, আমি ফ্ল্যাটটা যদি মর্টগেজ রাখি, হ্যাঁ, সো আমি ফ্ল্যাটটা যদি আমি ফ্ল্যাট যদি মর্টগেজ রাখি, ফ্ল্যাট যে আমি মর্টগেজ রাখতেছি, এটা হলো প্রাইমারি কোলাটারাল। আর আমি যদি গ্যারান্টি দিচ্ছি, তাই না, আমি গ্যারান্টি যে দিচ্ছি, এডিশনাল সিকিউরিটি হিসেবে কাজ করতেছে আমার গ্যারান্টি। প্রায়োরিটি, এটা হায়ার প্রায়োরিটি ফর রিপেমেন্ট ফার্স্ট, আর এটা হলো লয়ার প্রায়োরিটি। এই গ্যারান্টিটা কিন্তু আমার বন্ধুও দিতে পারে, আমার ফ্রেন্ড আমার 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 হয়ে সেই গ্যারান্টি দিবে, ঠিক আছে। এই পুরোটা কিন্তু সিগনিফিকেন্ট পোর্শন কভার করতেছে, আমি যে ফ্ল্যাটটা মর্টগেজে রাখতেছি তার লোনের সিগনিফিকেন্ট পোর্শন কভার করতেছে।
আর সেকেন্ডারি কোলাটারাল কিন্তু ফুলি কভার করে না। এক্সাম্পল হলো মর্টগেজ, আমি অলরেডি বলে ফেলছি, এটা হলো পার্সোনাল গ্যারান্টি। আমার বন্ধু যদি আমার নামে গ্যারান্টি দেয়, এটা ডাইরেক্টলি রিস্ক মিটিগেট করে, এটা হলো সাপ্লিমেন্টারি। আমাদের সেকেন্ড এই ক্লাসের সেকেন্ড সেশনটা খুব ছোট হবে, সো রিড হওয়ার কারণে আমরা অনেক কিছু পড়ায় ফেলতেছি, আপনি একটু মনোযোগটা ধরে রাখেন। আমরা কিন্তু খুব সহজ সহজ পড়া পড়তেছি, গল্পের ছলে পড়তেছি, সো বোরিং হবে না। এক্সেপশন টু ক্রেডিট রিস্ক রেটিং, আমি কোন ক্ষেত্রে ক্রেডিট রিস্ক রেটিং ছাড়াই লোন দিয়ে থাকি। একটা সময় কিন্তু ছিল যে ক্রেডিট রেটিং দরকার ছিল না, আমি আজ থেকে ধরেন 10-15 বছর আগে ক্রেডিট রেটিং কোম্পানি বাংলাদেশ একটাও ছিল না, তো লোন দেওয়ার ক্ষেত্রে ক্রেডিট রেটিং দরকার ছিল না। এখন কিন্তু বাংলাদেশ ব্যাংকের বাধ্যবাধকতা আছে, আমি কাউকে লোন দেওয়ার ক্ষেত্রে তার রেটিং লাগবে। তো এক্সেপশন কি, কোন কোন কোম্পানিগুলো রেটিং একবারই লাগবে না, এখনো লাগবে না। এই সময়ে এসে 2024 সালে এসেও কোন কোন কোম্পানির রেটিং লাগবে না, নিউ কোম্পানি যদি সে নতুন ফর্ম করে, ঠিক আছে, যেমন ধরেন 2 মাস হয়েছে একটা কোম্পানি ফর্ম করছে, ওর রেটিং দরকার হবে না। লার্জ কনগ্লোমারেট, আমার ধরেন ইউনিলিভার বাংলাদেশে আরেকটা ব্যবসা শুরু করতে যাচ্ছে, তার রেটিং না হইলেও হবে। আউটডেটেড ফাইন্যান্সিয়াল, তার যদি রিসেন্ট ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট না থাকে। পোস্ট ব্যালেন্স শিট ইভেন্ট, ঠিক আছে, কোন ব্যবসা ডাউনগ্রেড ইফ দ্য সিগনিফিকেন্ট ইভেন্ট ইম্প্যাক্ট বিজনেস রিপেমেন্ট এবিলিটি, কোন একটা ব্যবসা যদি খুব খারাপ যায়, খারাপ থেকে যদি আবার ওঠা শুরু করে, তখন তার লাগবে না। কোঅপারেটিভ ব্যবসায় লাগবে না, মাল্টিপল বিজনেস লাইনে লাগবে না, মিনিমাম স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড লাগবে না। তো এই জিনিসগুলোতে আমার কি লাগবে না, আমার ক্রেডিট রেটিং লাগবে না। মাল্টিপল বিজনেস লাইন মানে হলো একটা ব্যবসায়ী, ধরেন একটা হলো XYZ কোম্পানি, তার কি আছে, কনজিউমার গুডও আছে, আবার রিয়েল এস্টেটও আছে। সো তার একটাতে একটাতে থাকলে হবে, তার ওর একটা রেটিং হলেই হবে। তো এই ছিল আজকে ক্লাসের আলোচনা। সো আমরা এখন কোশ্চেন অ্যান্সার সেশনে চলে যাব। তো সবাই ভালো থাকবো, আমি রেকর্ডিংটা অফ করে দিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ক্লাসে।